সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ। দুপুরে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক। সরকারের কাজে বাধা দিলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি হাসনাতের। ইশরাকের শপথ পড়াতে সমর্থকদের আলটিমেটাম। নগর ভবনে বিক্ষোভ, শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল। নির্বাচন না হওয়া পর্যন্ত কমবে না সংকট, বলছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেরি হলে দেশ নিয়ে বাড়বে ষড়যন্ত্র। বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চায় এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। গুলশানে বিএনপি নেতা কামরুল নিহতের ঘটনায় বাড্ডা থানায় মামলা। খুলনায় গুলি করে এবং কুপিয়ে দুজনকে হত্যা। ঠেকানো যাচ্ছে না পুশ ইন। দুই সীমান্ত দিয়ে আজও ৩৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ। পুশ ইন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা। তাদেরকে পোষণ করছে, তারা ওই লিস্টের মধ্যে আছে কিনা, কারণ এটা তো একটা মাল্টি সেক্টরাল ইস্যু বিষয়। কিন্তু স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। রওশন, প্রশাসনের প্রাণকেন্দ্র বলা হয় সচিবালয়কে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে যেই সংশোধনীটি এসেছে চাকরির আইনে, তো সেদিন থেকেই প্রতিবাদ শুরু করেছিলেন তারা বলছেন যে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল করতে হবে, যেটি ২০২৫ সালে জারি করা হলো, এবং এই দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। এক ধরনের থমকে আছে সচিবালয়ের পুরো পরিস্থিতি। তারা বলছে যে দাবি না মানা হলে এর থেকেও কঠোর আন্দোলনে যাবেন তারা। তবে শাফিন, দুপুরবেলায় কিন্তু আইন উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের একটা মিটিং আছে। সেই মিটিং পর্যন্ত তারা এই কর্মসূচি কিন্তু স্থগিত করে রেখেছে। এই নিয়ে একটি প্রতিবেদন আছে আসিফ ইকবালের, দেখে আসবো সেটি। সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে একত্রে জড়ো হতে থাকেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। হাতে প্লেকার্ড আর কণ্ঠে সরকারি চাকরি আইন ২০২৫ বাতিলের দাবি। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর থেকেই আন্দোলনে নামেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই রোববার রাতে অধ্যাদেশ জারি করে সরকার। বিক্ষোভকারীরা দাবি করেন আইনটি সংশোধনে নেওয়া হয়নি তাদের মতামত। এই আইনের কারণে তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ভীতি। বাস্তবায়ন হলে বৈষম্যের শিকার হবেন বলেও দাবি তাদের। আহ্বান জানান সারা দেশের সরকারি কর্মচারীদের আন্দোলনে অংশ নিতে। আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেই, ইনশাআল্লাহ আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত ইনশাআল্লাহ পিছপা হবে না। চারটার মধ্যে প্রত্যাহার করেন, আমাদের সাথে কথা বলেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যদি চাকরি এভাবে চলে যায় তাহলে সবাই একটা শঙ্কায় থাকবে। পরে দুপুরে আইন উপদেষ্টার সাথে বৈঠকের কথা জানিয়ে কর্মসূচি স্থগিত করেন বিক্ষোভকারীরা। সরকারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা আজকে হয়তো বা সেকেন্ড টাইমে ওনাদের সাথে বসবো। আমরা 3টি গ্রুপ একত্র হয়ে যৌথ এবং খুব শক্তিশালী কর্মসূচি শুরু করবো যদি আজকের দিনের মধ্যে এই আইন প্রত্যাহার করা না হয়। বিক্ষোভের প্রভাব পড়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রমে। বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের প্রধান ফটকও। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় প্রায় অচল করে রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে এই সংকট কাটানোর জন্য আইন উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। সহকর্মী আসিফ ইকবাল খান রয়েছেন সচিবালয়ে। আসিফ, জানাবেন যে সচিবালয়ের সবশেষ অবস্থা কি? আইন উপদেষ্টা এসেছেন কিনা, তার সঙ্গে বৈঠক কোন পর্যায়ে রয়েছে?
শাফিন যেটি বলছিলেন, আসলে সকাল থেকেই কিন্তু সরকারি চাকরি আইন 2025-এর বিরোধিতা করে কিন্তু আসলে এই সচিবালয়ে কিন্তু আন্দোলন চলমান ছিল এবং কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু আন্দোলন বিক্ষোভ সমাবেশ কিন্তু চলতে দেখেছি আমরা। কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের যিনি কো চেয়ারম্যান আছেন বদিউল আলম, তিনি কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে দুইটায় আইন উপদেষ্টার সাথে তাদের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকেই আসলে পরবর্তী তাদের যে কার্যক্রম বা পরবর্তী তাদের যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করবে বলে জানান এবং সেই সাথে তারা কিন্তু আজকের দিনের মতো কিন্তু যেই আন্দোলন বা আমরা বিক্ষোভ কর্মসূচি যাই বলি সেই কর্মসূচিটি কিন্তু আসলে স্থগিত করেছেন। আমরা তাদের সাথে জানতে চেয়েছি যে আসলে কখন আইন উপদেষ্টার সাথে তাদের বৈঠক। তারা বলেছেন যে 2টার পর যে কোনো সময় তারা আসলে আইন উপদেষ্টার সাথে বৈঠকে বসতে পারেন এবং বৈঠকেই আসলে এই আইন নিয়ে বা এই আইন কিভাবে আসলে কার্যকর বাতিল করা যায় সেই বিষয় নিয়ে আসলে তাদের বিস্তারিত আলোচনা হবে বলে কিন্তু আসলে তারা যেটি আমাদের জানিয়েছেন এবং তারা বলছেন যে যদি ফলপ্রসূ আলোচনা হয় তাহলে আসলে তারা তাদের যে কর্মসূচিটি আছে সেটি পুরোপুরিভাবে প্রত্যাহার করে নেবেন, অথবা যদি ফলপ্রসূ আলোচনা না হয় তাহলে তারা আসলে তাদের আন্দোলনটি বেগমান রাখবেন, চলমান রাখবেন এবং ক্ষেত্র বিশেষে তারা হয়তো তাদের আন্দোলনের মাত্রা বাড়াবেন বলে আসলে আমাদের তারা যেটি জানিয়েছেন। তার আগে যদি জানিয়ে রাখি শাফিন, সকাল থেকেই কিন্তু আসলে সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে কিন্তু আসলে কর্মচারীরা কিন্তু আসলে একত্রিত হয়ে তাদের বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে। আমরা দেখেছি যে সচিবালয়ের এক প্রকার আসলে অচলই হয়ে যায় আসলে তাদের এই আন্দোলনের তোড়ে এবং আমরা দেখেছি যে সচিবালয়ের প্রধান ফটকেও কিন্তু আমরা তালা ধরতে দেখেছি। তো সব মিলে আসলে সকাল থেকে সচিবালয় কিন্তু আসলে একটি ছিমছাম একটা অন্যরকম পরিবেশ বিরাজ করছিল এবং সেই কর্মসূচি থেকেই কিন্তু আসলে আমরা একটু আগে যেটি জানতে পারলাম যে আইন উপদেষ্টার সাথে তাদের বৈঠক আছে এবং বৈঠক থেকে আসলে পরবর্তী তাদের কর্মকাণ্ড বা কার্যক্রম আসলে তারা আমাদের জানাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। আসিফ ইকবাল খান যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে, জানাচ্ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের সবশেষ। পতিত স্বৈরাচারকে সমর্থন জানিয়ে আমলারা কালো ব্যাজ পরে অফিস করায় সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের পথসভায় কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সাংবাদিকদের তিনি বলেন, সচিবালয় দুর্ভিক্ষে আক্রান্ত প্রতিষ্ঠান আর এনবিআর হচ্ছে দুর্নীতির আঁতুড়ঘর। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনারা 5ই আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায় শক্ত ভাষায় বলতে চাই, 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। দলীয় প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পথসভা করছে এনসিপি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, পথসভায় কেমন সাড়া পাচ্ছে নতুন এই দলটি, আর নেতারা কি কি বিষয় তুলে ধরছেন জনগণের কাছে, বিস্তারিত জানাবেন। রওশন, কিছুক্ষণ আগে রাঙ্গুনিয়ার যে পথসভা, সেই পথসভায় বক্তব্য রেখেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং আপনি জানেন যে গতকাল দক্ষিণ চট্টগ্রামে তারা জনসংযোগ বা পথসভা করেছেন এবং আজকে কিন্তু উত্তর চট্টগ্রামে তারা পথসভা করছেন এবং প্রথমেই রাঙ্গুনিয়া উপজেলাতে তারা পথসভা করেছেন এবং সেখানে কিন্তু নানান বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। বিশেষ করে কেন্দ্রীয় দুই নেতা হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম যারা দুজনেই বক্তব্য রেখেছেন এবং তারা বলছেন যে পূর্বে যেই দুর্নীতি এবং বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা তারা পরিবর্তন করবেন, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু তরুণদেরকে দেখার আহ্বান জানিয়েছেন। এবং এখানে তিনি বলেছেন যে একটা সময় কিন্তু শাসক যারা ছিল তারা শোষণ করেছে, কিন্তু আগামী শাসন ব্যবস্থা শোষণের হবে না, আগামী শাসন ব্যবস্থা হবে জবাবদিহিমূলক এবং সেখানে যারা শাসন করবে তাদের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতা থাকবে এবং সেই শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য এনসিপি কাজ করে যাচ্ছে। সেই বিষয়গুলোই কিন্তু এখানকার যারা তরুণ ছাত্র সমাজ সহ আপামর জনতা রয়েছেন তাদেরকে তারা কিন্তু সেই বার্তাটি দিয়েছেন। এবং আমরা এখানে দেখেছি যে তিনি আসার আগেই কিন্তু মঞ্চ প্রস্তুত ছিল এবং সেই মঞ্চে কিন্তু তিনি ওঠেননি, তিনি যেহেতু পথসভা এটি ট্রাকে করেই কিন্তু তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে আমরা দেখেছি যে
রাঙ্গুনিয়ার যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এক পলক কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, যাকে তারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে রাজপথে দেখেছেন, সেই সময়টায় তাকে দেখে অনেকেই কিন্তু তার ভক্ত হয়েছেন, তারা এসেছেন, তার সাথে হাত মেলাচ্ছেন, ছবি তুলছেন, সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরকেও তারা এক পলক দেখার চেষ্টা করছেন, তাদের সাথে কথা বলার বা কুশল বিনিময়ের চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে তিনি রাঙ্গুনিয়া থেকে পথসভা শেষ করে পরবর্তী যে গন্তব্য, সেই পরবর্তী গন্তব্যে কিন্তু তিনি যাচ্ছেন, রওনা হয়েছেন। এরপরে তার পরবর্তী গন্তব্য রয়েছে রাউজান, এবং রাউজানের পরে হাটহাজারী, এরপর ফটিকছড়ি, মিরসরাই, সীতাকুণ্ড। এই যে উত্তর চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু তিনি আজকে পথসভা করবেন, এবং আগামীকাল চট্টগ্রাম মহানগরে কিন্তু তিনি পথসভা করবেন। অর্থাৎ গতকাল থেকে 3 দিন তিনি পুরো চট্টগ্রাম জুড়েই কিন্তু তিনি পথসভা করবেন, এবং এর মধ্য দিয়ে এনসিপির নেতৃত্ব সম্পর্কে জনসাধারণকে জানানো এবং সেই সাথে বিশেষ করে তরুণ সমাজকে অবহিত করা এবং তাদেরকে এনসিপির যে আগামীর ভিশন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টাই কিন্তু তিনি করছেন। তো চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এনসিপির যে পথসভা, সেই পথসভার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো পথসভা করছে এনসিপি, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির শ্রমিক কর্মচারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব এখনও বুঝিয়ে না দেয়ায় সকাল থেকে ফের নগর ভবন অবরোধ করে রেখেছেন তারা। এতে বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ভবনের শ্রমিক কর্মচারীরা। টানা 13 দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুলছে তালা। বন্ধ রয়েছে নগর ভবনের সব সেবা কার্যক্রম। বেলা 11টার পর থেকেই আন্দোলনে যোগ দিতে ইশরাক হোসেন সমর্থিত নেতাকর্মীরা। তারা জানান শপথ পাঠ না করানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া ডিএসসিসির প্রশাসক জানান নাগরিক সেবা কবে থেকে শুরু হবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এছাড়াও হাটের ইজারা কার্যক্রম এখনও পুরোপুরিভাবেই শেষ হয়নি বলেও এখন টিভিকে ফোনে জানান ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া। এদিকে আজকের মধ্যে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইশরাকের আইনজীবী। এবং বিভিন্ন এদের কি কার্যক্রম সব বন্ধ এখনো? কবের মধ্যে চালু হবে কোনো আইডিয়া? কোরবানি হাটের ইজারাগুলোকে আপনারা দিচ্ছেন? সামনের 24 ঘন্টার ভিতরে ইরশাদকে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়তে আলটিমেটাম দিয়েছে তার সমর্থকরা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিওল আহমেদ। সিওল, আপনি তো সকাল থেকে সেখানে আছেন, এখন নগর ভবনের সামনের কি পরিস্থিতি দেখছেন, আর সাধারণ মানুষের এতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা? 48 ঘন্টার আলটিমেটাম চলছিল আন্দোলনে, 24 ঘন্টা শেষ হয়েছে, আজকে 24 ঘন্টা বাকি আছে এবং তারা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। তারা তাদের কর্মসূচি দিয়েছেন, সেটা হচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই আন্দোলনের তাদের যে দাবি সেটি যদি মেনে না নেওয়া হয় তাহলে আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে। অর্থাৎ তারা আবারও বিভিন্ন রাস্তায় নামার পরিকল্পনা করছেন এমনটি তারা বলেছেন। নাগরিক সেবা বন্ধ আছে গত 13 দিন যাবৎ, তবে তারা আজকে বলেছেন জরুরি যে নাগরিক সেবাগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি মশক নিধন কর্মসূচি আছে, বর্জ্য ব্যবস্থাপনা আছে, পরিচ্ছন্নতা কর্মীদের কাজ আছে, এছাড়া সড়কবাতি আছে, যেগুলো আসলে আমরা জরুরি নাগরিক সেবা হিসেবে চিহ্নিত করা যায়, সেগুলো আসলে কাজ থাকবে বলে এখানকার যিনি সাবেক সিনিয়র সচিব আছেন মশিউর রহমান, যিনি আন্দোলনেরও সমন্বয়ক বটে, এবং তিনি একথা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ব্লকেট কর্মসূচি আজকের মতো চলছে। সিটি কর্পোরেশনের প্রত্যেকটি গেট যেগুলো আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের, সেই গেটগুলো বন্ধ রয়েছে, নাগরিক সেবা বন্ধ রয়েছে। অবশ্য যেহেতু আন্দোলনের কথা অনেকেই জানেন, ঢাকাবাসী জানেন, সুতরাং নগরবাসী এখন আর এখানে আসছেনও না, তারা কোনো কাজও করতে পারছেন না, এবং অন্যান্য সকল কার্যক্রম যেগুলো আছে সেগুলো বন্ধ আছে। আমরা কথা বলেছিলাম আসলে এই যে যারা কর্মকর্তা, যারা কর্মচারী আছেন, তারা আসলে কোনো মেয়র কিংবা প্রশাসকের অধীনে আসলে কাজ করবেন এরকম একটি প্রশ্ন আমরা তাদের করেছিলাম যে আপনারা তো কর্মকর্তা কিংবা আপনারা কর্মচারী, আপনারা তো আসলে যে মেয়রই কিংবা যেই প্রশাসকে আসুক না কেন তারা তো আপনাদের নাগরিক সেবা তো বন্ধ রাখার কথা। কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে তারা যেহেতু
বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের নেতা তারা এই কারণে বলছেন যে তারা আসলে নির্দিষ্ট মেয়র ইশরাক হোসেনকে ছাড়া তারা আসলে কোনো ধরনের কার্যক্রম চালাবেন না কিংবা কাজ করবেন না। এই ছিল আমার কাছে নগর ভবন থেকে ইশরাক হোসেনকে মেয়র শপথ না পাঠ করানোর সর্বশেষ তথ্য। ইশরাক হোসেনকে শপথ পাঠ না করা পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে নগর ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। আন্দোলনের পাশাপাশি এই বিষয়টি শুরু করার জন্য গিয়েছে আদালতেও, আমরা সে খবর জানবো। এবারে ইশরাকের ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল করেছেন রিটকারী। আজই চেম্বার আদালতে শুনানি হতে পারে জানিয়েছেন আইনজীবী। এ নিয়ে আরও জানাতে উচ্চ আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে রিট খারিজের বিরুদ্ধে আপিলের শুনানি কি আজ হতে পারে কিনা, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কি? শাফিন, বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুর তাপসের সাথে। এই নির্বাচন হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনের পরে তিনি হেরেছেন। ইশরাক এই নির্বাচনটি বাতিল চেয়ে তিনি মামলা করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে। সেই মামলার রায় আসে এই চলতি বছরের মার্চ মাসে। সেই রায়ে তিনি বিজয়ী হন এবং তাকে আদালত থেকে বিজয়ী ঘোষণা করা হয়। যদিও তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি এই মামলায় জালিয়াতির আশ্রয় নিয়েছেন, তিনি স্বাক্ষর জাল করেছেন, সাক্ষী বদল করেছেন এবং তিনি প্রথমে যে আবেদন করেছিলেন নির্বাচন বাতিল করার আবেদন, পরবর্তীতে তিনি নিজেকে মেয়র ঘোষণার আবেদন করেছেন। এরকম কিছু অভিযোগ নিয়ে তার এই নির্বাচনী যে রায়টি এসেছে সেই রায়ের বিরুদ্ধে একটি আপিল হয়েছে, রিট হয়েছে হাইকোর্টে। সেই রিটটি 22 মে অর্থাৎ গত বৃহস্পতিবার হাইকোর্ট খারিজ করে দিয়েছে। হাইকোর্ট খারিজ করে দেওয়ার পরে সেই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে যারা রিট করেছিলেন সেই রিটকারীরা আজকে আবার চেম্বার আদালতে এটি আপিল করেছেন এবং রিটকারী আইনজীবী জানিয়েছেন যে আজকেই এটির উপরে শুনানি হতে পারে চেম্বার আদালতে, এটির সম্ভাবনা আছে এবং এইটি ইতিমধ্যেই তারা আপিল জমা দিয়েছেন। একই সঙ্গে ইশরাকের পক্ষ থেকে তার আইনজীবীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দিয়েছেন, তারা আইনি নোটিশ দিয়েছেন যে তাদের দাবি হচ্ছে আজকের মধ্যেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র শপথ হিসাবে শপথ পড়াতে হবে। কারণ নির্বাচন কমিশন যে গেজেট দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, সেই গেজেটের আইনগত সীমাবদ্ধতা আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। সুতরাং আইনগতভাবে এই 30 দিনের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে হবে। যদি শপথ না পড়ানো হয় সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আইনি পদক্ষেপ ইশরাক হোসেন নেবেন। তবে দুই পক্ষেরই আইনি লড়াইয়ে এই ইশরাক হোসেন আসলেই শপথ কবে পড়তে পারবেন তার সেই বিষয়টা এখনও প্রশ্নবিদ্ধই থেকে গেল। শাফিন। উচ্চ আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পূর্ণ কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরাও। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দাবি জানান তারা। শিগগিরই দাবি মানা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে দেখুন প্রতিবেদন। চাকরি পাওয়ার পর থেকেই 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। খালি পড়ে আছে বেশিরভাগ ক্লাসের শিক্ষকের চেয়ার, ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। খুলনা নগরীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আসলেও বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে অফিস কক্ষে অবস্থান নেন সহকারী শিক্ষকরা। উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি করেন তারা। আমাদের দাবি হচ্ছে কয়েকটা, তার ভিতরে প্রধান দাবিগুলো হচ্ছে আমরা 11তম গ্রেডের চাচ্ছি, আমরা পদোন্নতি 11তম গ্রেডের বেতন স্কেল চাচ্ছি, আর হচ্ছে শতভাগ পদোন্নতি। 10 সালের চাকরি আমাদের টাইম স্কেল বন্ধ করে দিছে। টাইম স্কেল না পেলে একটা চাকরিজীবী কি এসে চাকরি করবে। একই দাবিতে বগুড়া ও বরিশালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বেশিরভাগ বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকলেও 2-1 জায়গায় রুটিনের বাইরে ক্লাস চলেছে। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না করলে কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিটা চলবে। আমাদের অনেক দিনের চাকরি, সবাই আমরা 10 বছর 20 বছর একই পদে চাকরি করতেছি, আমাদের প্রমোশন চাইতেছি, আমাদের গ্রেড চেঞ্জ চাইতেছি। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করলেও শ্রেণী কার্যক্রম অব্যাহত ছিল ময়মনসিংহে। শিক্ষকরা জানান নির্ধারিত সময়ে শুরু হয়েছে ক্লাস। মূলত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখেই পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিভিন্ন দপ্তরে সবারই কিন্তু প্রমোশন হচ্ছে, নির্বাচন দপ্তরে প্রমোশন হচ্ছে, মৎস্য দপ্তর হচ্ছে, পুলিশও হচ্ছে, নার্সিংও হচ্ছে, কিন্তু আমাদের আর আমরা যে এই সরকার প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করেছেন। আমরা সহকারী শিক্ষকরা আমরা 13তম গ্রেড চাচ্ছি, প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি যাচ্ছি। গেল 5 মে থেকে 1 ঘন্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন কর্মসূচির ডাক দেয় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। কয়েক দফার কর্মসূচির পর সোমবার পালন করে পূর্ণবিরতি কর্মসূচি। তামজিদ মির্জা, এখন। নির্বাচন না হওয়া পর্যন্ত সংকট না কমার শঙ্কার কথা জানিয়ে বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দেরি হলে দেশ নিয়ে ষড়যন্ত্র বাড়বে। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা অন্তর্বর্তী সরকারকে আবারও নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। বাকিটা জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। অন্তর্বর্তী সরকার বলছে, মৌলিক সংস্কার ও কিছু বিচার শেষ করে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। তবে রাজনীতিবিদদের দাবি, বিচার আর সংস্কার কোনোটাই নির্বাচন আয়োজনে বাধা হতে পারে না। যারা যখন ক্ষমতায় থাকেন, দলগুলো বলছে, সঠিক সংস্কার ও বিচার সম্ভব কেবল জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমেই। তাদের দাবি, নির্বাচনী রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করবে। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করার উদ্দেশ্য অন্য কিছু। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? বলেন, কিছু লোক ক্রেডিট নেয়ার জন্য জাতিকে বিভক্ত করেছে। সেনাবাহিনী নির্বাচন চায়, গণতন্ত্র চায়, এটাকে স্বাগত জানাতে হবে। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু নেই। এর আগে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন জরুরি। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা আজকে অব্যাহত আছি। এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে বলেও উল্লেখ করেন গয়েশ্বর। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপির নেতা কামরুল আহসান সাধন নিহতের ঘটনায় বাড্ডা থানায় মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতদের। গেল রাত 10টার পর গুদারাঘাট এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। পরে গুরুতর অবস্থায় জাতীয় হৃদরোগে নেওয়া হলে চিকিৎসকরা সাধনকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে গুলশান থানা বিএনপির আহ্বায়ক জানান, গুদারাঘাট 4 নম্বর রোডের সাবেক কমিশনারের কার্যালয়ের বিপরীতে টং দোকানে বসে চা খাচ্ছিলেন সাধন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা সহ কয়েকজনকে নিয়ে বসেছিলেন তিনি। এর মধ্যেই হঠাৎ দুজন ব্যক্তি তাদের গুলি করে। নিহতদের স্ত্রী জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনা ঘটতে পারে। বলছে যে আছে এরকম, দেখো হয়তো আমার ক্ষতি করতে পারে, এরকম আশেপাশে অনেকের কথাই বলতো। তাই আবার বলতো যে আমার সাথে শুধু শুধু হিংসামি করে, কে আমার তো আর কোনো কিছু নাই, আমার সাথে ওরা হিংসামি করে কি করব। রাজনীতিকই বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। আমরা সবাই চাচ্ছি যে দ্রুত এই খুনিকে অ্যারেস্ট করা হোক। খুলনায় এক রাতে 2টি হত্যার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে নগরীর সোনাডাঙ্গায় ও রূপসা উপজেলায় শ্রীফলতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক 12:30টায় একদল দুর্বৃত্তের সোনাডাঙ্গায় 22 তলার কাছে
গোলাম হোসেন নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে 2-3 জনকে আটক করে পুলিশ। অন্যদিকে রাত 10টার দিকে রূপসার শ্রীফলতলা এলাকায় রনি নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বছরখানেক আগে রনির ছোট ভাইকেও কুপিয়ে হত্যা করা হয়েছিল। হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে আবারও ঘটছে পুশিনের ঘটনা। সকালে কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 18 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি কর্মকর্তা জানান, সকালে বিএসএফ 18 জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদের কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা সবাই ভারতে ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আরও জানান, ইতোমধ্যেই তাদের স্বজনদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে। এদিকে গতকাল মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফ 153 জনকে পুশিন করে, পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিজেপি। এদিকে প্রতিটি পুশিনের পর কূটনৈতিক বার্তা পাঠিয়ে প্রতিবাদ করেছে ঢাকা। দিল্লিকে অনুরোধ করা হয়েছে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করার। বাংলাদেশকে ফেরত নিতে 2369 জনের তালিকা পাঠিয়েছে ভারত। সেই তালিকা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। বাকিরা দেখুন নাইম আবিরের প্রতিবেদনে। গেল 2 সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 7 শতাধিক মানুষকে পুশিন করেছে ভারত। প্রতিটি পুশিনের পর কূটনৈতিক বার্তা পাঠিয়ে প্রতিবাদ করেছে ঢাকা। দিল্লিকে অনুরোধ করা হয়েছে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করবার। সেই প্রেক্ষিতে বাংলাদেশকে ফেরত নিতে 2369 জনের তালিকা পাঠিয়েছে ভারত। সেই তালিকা যাচাইয়ের কাজ চলছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলছেন, ভারতের পাঠানো তালিকা যাচাই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় লাগছে। বাংলাদেশি নাগরিক নয় এমন কাউকে পুশিন না করানোর বিষয়ে ভারতকে জানানো হয়েছে। এটার একটা অ্যামিকেবল সলিউশনে পৌঁছানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রতিবেশী দেশের সাথে, এবং আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। তো আমরা ওদের সাথে বিভিন্ন পর্যায়ে আনঅফিশিয়ালি এবং অফিশিয়ালি যোগাযোগ করছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। ভারত থেকে বাংলাদেশ বিরোধী কোনো প্রচারণা যেন না হয় সেই ব্যাপারেও বলা হয়েছে। শেখ হাসিনা সহ তার সময়ের মন্ত্রীদের বিচারের ক্ষেত্রে কোর্টের নির্দেশনা অনুসরণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আলাদা করে কোনো একটা কেস আমরা ওইভাবে ওদেরকে বলি না, আমরা ওদেরকে জেনারেলি বলি যে তোমরা এমন কাউকে তোমরা প্রশ্রয় দিও না বা আশ্রয় দিও না যে যারা আমাদের বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের সরকার সম্বন্ধে বা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার বা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে। আমাদের এই প্রচেষ্টা সবসময় আছে। জাপানে প্রধান উপদেষ্টার সফর নিয়ে গণমাধ্যমে ব্রিফিং এসব বিষয় উঠে আসে। সফরে 7টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। জাপানের কাছে চাওয়া হয়েছে $1 বিলিয়ন বাজেট সহায়তা। তবে কত পাওয়া যাবে সেটা চূড়ান্ত হবে এই সফরেই। এই ভিজিটে আমাদের প্রধান এমফেসিস হচ্ছে বাজেটারি সাপোর্ট। আর বাজেটারি সাপোর্টে আপনারা জানেন আমাদের দুটো বাজেট থাকে, রেভিনিউ বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট। আমরা সাধারণত সাপোর্টটা বেশি ডেভেলপমেন্ট বাজেটে নেই, এবং ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আছে। কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এই যে সাপোর্ট, আমরা বাজেটারি অ্যাসিস্ট্যান্স যেটা চাচ্ছি, লোন, সফট লোন চাচ্ছি, এটাও কিছু না কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে যাবে। সফরে প্রাধান্য পাবে কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, অবকাঠামো খাতে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। নাইম আবির, এখন, ঢাকা। নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। বিস্তারিত আদেশে রিট খারিজের আইনগত দিক ও পর্যালোচনা তুলে ধরার কথা জানিয়েছেন বিচারপতি। নারী সংস্কার কমিশনের সুপারিশ মালায় থাকা বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটকারী আইনজীবী জানান, নারী কমিশনের কয়েকটি সুপারিশ ধর্মের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধানের পরিপন্থী, তাই রিট করা হয়েছে। কমিশনের সুপারিশ যেহেতু এখনও বাস্তবায়নই হয়নি, তাই এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত।
চাঁদপুরে ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে গরুর হাট। দেশের বিভিন্ন জেলা থেকে হাটে গরু নিয়ে আসছেন খামারি এবং ব্যবসায়ীরা। তবে বেচাকেনা জমতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে জেলার সফর মালিক গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন আর কত দামের গরুর প্রতি আগ্রহ দেখছেন ক্রেতাদের? রোশন, আসলে আমি আছি জেলার অন্যতম বড় গরুর হাট, যেটা চাঁদপুর সদর উপজেলার সফরমালিতে অবস্থিত। মূলত এই হাটে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসলেও যারা গৃহস্থ রয়েছে, বিশেষ করে চরাঞ্চলের পদ্মা এবং মেঘনার চরে যারা বসবাস করে থাকে, সেই সমস্ত গৃহস্থদের গরুই কিন্তু এখানে বেশি এনে থাকে এবং এই কারণে কিন্তু এই হাটের প্রতি সাধারণ মানুষের এক ধরনের একটা টানও কিন্তু বেশি থাকে। আসলে যেটা জানতে চেয়েছেন, মূলত হাটে এসে যা দেখতে পেয়েছি, এখানে কিন্তু মাঝারি থেকে ছোট সাইজের গরুর প্রতি কিন্তু আকৃষ্ট যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের বেশি দেখা যাচ্ছে এবং বাজারে কিন্তু নানান বর্ণ কিংবা নানান রঙের কিন্তু গরু কিন্তু উঠেছে, যার মধ্যে কিন্তু বড় সাইজের গরুর সংখ্যা কিন্তু তুলনামূলক কম এবং যারা গরু কিনতে আসছেন কিংবা দেখছেন, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের আগ্রহের জায়গাটা দেখা যাচ্ছে 1 লক্ষ থেকে 1,50,000 টাকার মধ্যে যেই সমস্ত গরুর দাম রয়েছে, সেখানে কিন্তু মানুষের আগ্রহ কিন্তু দেখা যাচ্ছে। যদিও এখন যারা আসছেন ক্রেতা সাধারণ, তারা কিন্তু দেখছেন, তবে কেনার সংখ্যা কিন্তু কম। যাও বা কুরবানির ঈদকে কেন্দ্র করে যারা গরু কিনছেন, তারা কিন্তু অনেকাংশে কিন্তু গৃহস্থের কাছে কিন্তু গরু কেনার পরে তারা সেই গরু রেখে যাচ্ছে। আসলে এই যেই হাট রয়েছে সেটা নিয়মিত হাট, এখনো পর্যন্ত জেলায় অস্থায়ী যে গরুর হাট রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আমরা কথা বলেছিলাম হাট সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং যারা ক্রেতা সাধারণ, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে মূলত কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কিছুটা বিপাকে পড়তে হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ই। তবে এখন স্বাভাবিক থাকার কারণে আবহাওয়াটা এখন কিন্তু আবার বেশ জমজমাট হয়ে উঠছে। আসলে এখানে নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু বেশ জোরদার রয়েছে বলে জানিয়েছেন হাট সংশ্লিষ্ট। তো এই ছিল আমার চাঁদপুর থেকে গরুর হাটের সবশেষ। শেরপুরের নালিতাবাড়িতে পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ সহ অন্তত 4 সাংবাদিক আহত হন। দুপুরে উপজেলার নয়াবিলের গাড়োপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নালিতাবাড়ি উপজেলায় নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান অনুসারীরা এই হামলা চালান। এছাড়া এই হামলা নেতৃত্ব দেয় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবির হোসেনের ছেলে সেজান। গাড়োপাহাড়ে পর্যটক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে স্থানীয় প্রভাবশালীরা। এরই জের ধরে এই হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এবার দেশের বাইরের খবর। শুধু গাজা সিটির এক স্কুলে হামলা চালিয়ে 6 শিশুসহ 25 বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে বর্বর ইসরায়েল। কিন্ডারগার্টেন স্কুল সহ আরও বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে চালানো হয়েছে প্রাণঘাতী বোমা হামলা। এ নিয়ে রোববার একদিনে গাজার অর্ধশতাধিক গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় 1 সপ্তাহে আগ্রাসন এবং ক্ষুধার যন্ত্রণায় প্রাণ গেছে প্রায় 600 নিরীহ ফিলিস্তিনির। এদিকে গাজায় থাকা বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রগুলোকে টার্গেট করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় দ্রুত যুদ্ধবন্ধের আহ্বান ইউরোপ এবং আরব দেশগুলোর। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের হুতিদের, আর হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। এবার খেলা প্রসঙ্গ। জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আফিদা খন্দকারের নেতৃত্বে 23 সদস্যের দল নিয়ে জর্ডান যাচ্ছেন কোচ পিটার বাটলার। বিদ্রোহ শেষ করে বাটলারের অধীনে সবাই খেলতে রাজি হলেও স্কোয়াডে মারিয়া, মনিকা, ঋতুপর্ণারা থাকলেও নেই সাবিনা খাতুন, মাসুরা পারভিনরা। সিনিয়র ফুটবলার ছাড়া আরব আমিরাত সফরে 2 ম্যাচে হেরেছিল আফিদারা। জর্ডানে 23 জনের স্কোয়াডেও অধিকাংশই ছিলেন আমিরাত সফরের দলে। নতুন করে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বাটলার। 31 মে ইন্দোনেশিয়া এবং 3 জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে নারীরা। র্যাঙ্কিংয়ে দল দুটি বাংলাদেশের চেয়ে 40 থেকে 60 ধাপ এগিয়ে রয়েছে। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। আইন উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে কর্মচারীদের বৈঠক হচ্ছে না আজ। কাল ফের বিক্ষোভ। সরকারের কাজে বাধা দিলে দমনের হুঁশিয়ারি হাসনাতের।
ইশরাককে শপথ পড়াতে সমর্থকদের আলটিমেটাম, নগর ভবনে বিক্ষোভ, মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু অ্যাপিল। নির্বাচন না হওয়া পর্যন্ত কমবে না সংকট, বলছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেরি হলে দেশ নিয়ে বাড়বে ষড়যন্ত্র। বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চায় এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। গুলশানে বিএনপি নেতা কামরুল হত্যার ঘটনায় বাড্ডা থানায় মামলা, খুলনায় গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা। এবং ঠেকানো যাচ্ছে না পুশিন, 2 সীমান্ত দিয়ে আজও 37 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। পুশিন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা। তাদেরকে পোষণ করছে তারা ওই লিস্টের মধ্যে আছে কিনা, কারণ এটা তো একটা মাল্টি সেক্টরাল ইস্যু বিষয়। কিন্তু এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।